আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ১১ জুলাই অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম মহাপরিদর্শক জনাব মাহফুজুর রহমান ভূঁইয়া। তিনি তার বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনগত বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আউটসোর্সিং বা অস্থায়ী কর্মচারী হলেই কোনো প্রতিষ্ঠান ইচ্ছামতো বা একতরফাভাবে তাকে চাকরিচ্যুত করতে পারে না। শ্রম আইন, চুক্তির শর্ত এবং প্রযোজ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে কোনো কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা আইনসম্মত নয়। যদি কোনো প্রতিষ্ঠান যথাযথ কারণ ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে কর্মচারীকে চাকরিচ্যুত করে, তাহলে ক্ষতিগ্রস্ত কর্মচারীর আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের অসংখ্য আউটসোর্সিং কর্মচারী নিজেদের আইনগত অধিকার সম্পর্কে অবগত নন। এই অজ্ঞতার সুযোগ নিয়ে অনেক ক্ষেত্রে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় বা বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। তাই প্রত্যেক কর্মচারীর উচিত নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং প্রয়োজনে আইনগত প্রতিকার গ্রহণ করা। স্যারের বক্তব্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ রফিক ভাই, আমার কথাগুলো বলেই চলেছে, এখন কি বলবো। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের এই সামনে বিপুল কর্মচারীদের উপস্থিতি আউটসোর্সিং দেখে আমার খুবই ভালো লাগছে, আপ্লুত হচ্ছি। এবং আজকের এই আউটসোর্সিং ঠিকাদার শ্রমিক যে দুঃখ দুর্দশা নিয়ে আজকে আমাদের যে আলোচনায় প্রধান অতিথি যিনি হয়তো কিছুক্ষণ করে চলে আসবেন, আমি তার সামনে বক্তব্য দিতে পারলে খুব ভালো হতো। আমার বাড়িও ওনার পাশের ইউনিয়নে। এবং আজকে উপস্থিত এখানে নেতৃবৃন্দ, মাহমির্জা আপা এবং অন্যান্য ব্যক্তি, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। অতি সম্প্রতি আমি রিটায়ারমেন্টে গিয়েছি। গত ১ তারিখ পর্যন্ত আমার চাকরি ছিল, আমি ২ তারিখ থেকে রিটায়ারমেন্টে গিয়েছি। আমি জানি না আমার এই ৩৩ বছর ৩৪ বছর প্রায় কর্মজীবনের সমবন্টনে কতটুকু করতে পেরেছি। তবে আমি একটা জায়গায় আমাকে নিয়ে একটু বলি, সেটা মাহমির্জার সঙ্গে আমার যেদিন প্রথম দেখা, উনি আমাকে একটা কমেন্টস করছেন। আমি খুব আশ্চর্য হয়েছি ওনার এই কমেন্টসটা শুনে, এবং আমি এটা গর্ব করে বলি। উনি আমাকে বলছে, মাহফুজ ভাই সরকারি কর্মচারী আবার সমবান্ধব, আমি তো শুনিনি। উনি আমাকে দেখা করার উদ্দেশ্যেই কথা বলেছেন আমার সমভবনে ২০২৫ মে দিবসের আগে। তা আমি নিজেকে এরকম একজন মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করেছিলাম, বাকিরা সৃষ্টিকর্তা জানেন, এবং এভাবে কাজ করেছি। এখন আমরা যদি এই আউটসোর্সিং এর কথাটা যদি আইনি দিক চিন্তা করি, কেন কিভাবে এটা আসলো, একটা জানি যে আমরা শুনেছি যে অ্যাডভোকেট সাহেব বলেছেন ২০০৮ সনে তখন বিশেষ গভর্নমেন্ট ক্ষমতায় ছিলেন, তাদের মাথাতেই কুবুদ্ধিটা এসেছে। প্রথম আইনটা তারাই করে, তাই না? এবং দেখেন, আইনটা করেই দেখি যে কোনো ব্যক্তিকে আউটসোর্স করে যে চাকরি দিতে পারবে। এটার এই ধারাবাহিকতা এক পর্যায়ে আমরা দেখলাম যে এই মানুষগুলোকে তো সাপোর্ট দেওয়া দরকার। একটা লোককে চাকরি দিল, লোকটা চলে গেল ১ বছর ২ বছর, অনেক চাকরিতে ২০ বছরও করে। গীতার গ্যাসে আমি পেয়েছি ২০-২৫ চাকরি করছে আউটসোর্সিং। পদ্মা অয়েল কোম্পানিতে যে নাকি গ্যাস ফিলিং করে যিনি ডিপুতে, তার চাকরি ২৫ বছর আউটসোর্সিং। এই দুঃখগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই আমরা ২০১৩ সনে যে শ্রম আইন সংশোধন করা হয়, আমি তার ড্রাফটিং কমিটির সদস্য ছিলাম এবং এবারও ছিলাম। যেটা ২৬-এ যে আমাদের অধ্যাদেশে করে ২৫ অধ্যাদেশে করে যে আইনটা হলো, ২৬-এ ১০ই এপ্রিল আমি তারও সদস্য ছিলাম, এবং এখনো ওই শ্রম বিধিমালা কমিটির মেম্বার। ওই মিটিং থেকে এসেছি, আবার যাবো সেখানে। আমি এশিয়াতে একটা প্রোগ্রাম চলছে। আমরা ২৫-এ এসে বললাম যে আউটসোর্সিং ব্যবসা কেউ করতে পারবে না যদি না ডাইটি থেকে তার রেজিস্ট্রেশন করা হয়। আমরা একটা ধারা ৩ সংশোধন করে ৩-এর ক বললাম সেখানে। এটার প্রেক্ষিতে ২০১৫ সনে যে আমাদের শ্রম বিধিমালা হলো, সেখানে আমরা খুব যত্নের সঙ্গে অনেকগুলো বিষয় আমরা ইনক্লুড করলাম। একটা বিষয় হলো যে প্রতিষ্ঠানের জন্য যেরকম মজুরি নির্ধারণ করা আছে, তার চেয়ে কম মজুরি দেওয়া যাবে না। তার মানে রফিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বলছে বেতন হবে ২৪,০০০ টাকা ন্যূনতম। আমি অনেকগুলো আউটসোর্সিংকে শোকজ করেছি, তারা বেতন দেয় ১০-১২,০০০ টাকা। যে অবশ্যই না, মানে কোম্পানিকে বলছি তোমার লাইসেন্স বাতিল হবে যদি না দো, ব্যাংকে বলছি যদি না দো তাহলে ওই টাকা ভর্তুকি দিতে হবে, তার পেছন থেকে দিয়ে আসতে হবে।
ঠিক এরকম আমরা বলছি যে ছুটি ছাটা, সাধারণ শ্রমিক, সাধারণ কর্মী যতটুকু ছুটি ছাটা পায়, ক্যাজুয়াল লিভ যা পায়, ম্যাটারনিটি লিভ যা পায়, আউটসোর্সিং কর্মীও তাই পাবে। আইনে আছে। এইভাবে আমরা প্রতিটা বিষয়ে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় বলছি, যে যেখানে রিস্কি কাজ করে, মতিন ভাইদের ওখানে রিস্কি কাজ করে, ওখানে অনেক গ্যাস প্লান্টে কাজ করে, দুর্ঘটনা ঘটতে পারে, সেখানে নিয়মিত কর্মীর জন্য যেরকম প্রোটেক্টিভ ডিভাইস থাকবে, পিপি থাকবে, আউটসোর্সিং কর্মীর জন্য সেম পিপি থাকতে হবে। এইভাবে আমরা 2015 সনে শ্রম বিধিমালা 17 থেকে 18 পর্যন্ত আমরা নির্দিষ্ট করছি। তার সঙ্গে একটা কাজ করেছি যেটা অনেক যুগান্তকারী, যার জন্য আমি অনেক বকাঝকা খেয়েছি, কিন্তু আমি আসলে দমার পাত্র ছিলাম না কখনো। আমরা বলছি যে আউটসোর্সিং কর্মী সরবরাহ যিনি করবেন, তিনি তার 1 মাসের বেসিক, প্রস্তাবে দিয়েছিলাম 2 মাসের বেসিক, পরে নিকাশি পাতা বললো মাহফুজ যে কি লেখছে তো বুঝি না, মানে বলছি যে তার 2 মাসের বেসিক জমা রাখতে হবে আমাদের দপ্তরের যৌথ সিগনেচারি একটা ব্যাংকটা মালিকের চয়েস, বাট সিগনেচারি কে আমার পদবীর ব্যক্তি এবং মালিক, এটা কোনোদিন তুলতে পারবে না। এটা কি হবে, যেমন ভাই রিটায়ারমেন্টে গিয়েছে, রফিক ভাই গিয়েছে, আমিও গিয়েছি, আমরা কি পাবো, পেনশন পাবো অথবা গ্রাচুইটি পাবো। এই ঠিক গ্রাচুইটি সমপরিমাণ টাকা যাতে ওই প্রতিষ্ঠান আপনি যখন রিটায়ারমেন্ট দিয়ে দেয়। কেন 2 মাস বললাম, এনারা জানেন সরকারি প্রতিষ্ঠান এখনো গ্রাচুইটি 2 মাসের, সময় নেব যে 1 মাসের। আমি খসড়াতে দিয়েছিলাম 2 মাসের, সে পর্যন্ত তারা বলে যে মাহবুব এত টাকা পাবে কোথায়, এতে লোক ইনভেস্ট করবে কোথায়, এতে টাকা পাবে? স্যার, যে লোকটা ইনভেস্ট করে কারখানা বানায়, ও কি ব্যাংক থেকে লোন নেন? ওর বাপের বাড়ির জমানো টাকা ইনভেস্ট করে না? একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ করলে তো সে 10 লাখ টাকা ইনভেস্ট করে। আর এই লোক হচ্ছে ব্রিফকেস বিজনেস, তার ঠিকানা হচ্ছে বিজনেস, সে একটা ব্রিফকেস নিয়ে ঘুরে, এটাই তার অফিস, এটাই তার সবকিছু। অর্থাৎ কি, এই লোককে স্যার আমি যদি মাহফুজ যখন আউটসোর্সিং লাইসেন্স দিব কোনো ব্যক্তিকে, আর এই লোক যখন চাকরিচ্যুত হবে কোনো একদিন, শ্রম আইনে বলছে কি তাকে সার্ভিস বেনিফিট দিতে হবে, দুর্ঘটনা ঘটলে অ্যাক্সিডেন্টে ক্ষতিপূরণ দিতে হবে। এই টাকাটা আমি যখন কোথায় পাবো? এই লোকটা এসে বলবে যে স্যার আপনি লাইসেন্সে আমাকে টাকা দেন, শ্রম আইনে টাকা পাবো, আদায় করে দেন। যেরকম এখন আমাদের অফিস ঘেরাও করে, দেখছেন না, মালিক বেতন দেয় না, ঘেরাও করতে দায়িত্ব অফিস, শ্রম ভবন, তখন তো আপনারা অলরেডি আপনারা করেছেন অনেকদিন পর্যন্ত। তাহলে কি দাঁড়াচ্ছে, যে যখন বেতনের জন্য করবেন, তখন আমি বেতন পাবো কোথায়, শ্রমিক ক্ষতিপূরণ পাবো কোথায়? বললাম স্যার, ব্রিফকেস ব্যবসায়ীর জন্য যদি আমি আইনি বাধ্যকতা না করি, টাকাটা অ্যাডভান্স জমা না রাখি সরকারের ফান্ডে, তাহলে কোনদিন পাবো না। তখন সরকার ওই সময়কার সরকার সিদ্ধান্ত, ঠিক আছে মাহফুজ তোমার প্রস্তাবটা মানলাম, এটাকে আমরা 1 মাস করলাম। 1 মাস ছিল। এই 22 সনে এসে আমাদের মন্ত্রী মহোদয় ছিল একটা নির্বোধ মহিলা, ভদ্র মহিলা, আমি ওনাকে নাম না বলে বলছি, কাকে যে কি বুঝাইছে, উনি এটাকে বানাইছে 15%। মানে যদি আপনি ইয়ে করেন 100% নেবেন একবার, পরে দেবেন 15%, তাহলে আমি নিরাপত্তা পাবো কোথায়? যখন একজনকে চাকরিচ্যুত করবে 10 বছর পরে, অলরেডি আমার সঙ্গে বার্গেনিং হয়েছে, অনেক মানে এই আউটসোর্সিং ব্যবসায়ী আমাকে প্রচন্ড হুমকি তো দিয়েছে, আমি ভয় পাই না, তাহলে একদিন তো মারা যাবো, গুলি করলে কি না করলে কি, তাই না? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আমি তার টাকা দিইনি, টাকা আটকে রাখছি, প্রচুর চেক নিয়ে আসছে, আমি টাকা দেবো না। আগে আপনি 85% দিয়ে আসেন, তারপরে আমি 1.5% দিব। যার চাকরি 2 বছরের চুক্তি, মানে তাকে তো দিয়ে দেবে 2টা বেসিক হবে 2 বছরের চাকরির জন্য, তাহলে আপনি 85% দিবেন, আর আমার কাছে জমা থাকা 100% এবং 15% দিব। আমি দেইনি টাকাটা। ঠিক আমি এরকম ভাবে বলবো যে যারা আপনারা আছেন, তিতাস গ্যাসে চাকরি করেন, অন্য কত আছেন, আমি রফিক সাহেবকে বলছিলাম এখন নতুন স্লোগান দেওয়ার সময় হয়েছে। আমি কিন্তু তিতাস গ্যাসের নিউ অফিসারদের ট্রেনার, আমি কিন্তু বিপিআই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আমি নিয়মিত ট্রেনার, যারা নতুন পায় ওখানে ইয়ে চলতেছে ওখানে তাদের ট্রেনার। আমি ওদিকে বলছি যে আপনি লভ্যাংশ পাচ্ছেন কার দ্বারা? মাত্র মতিন ভাই বললেন 1500 হলো আমার অর্গানোগ্রামের নিয়মিত, 1700 হলো আউটসোর্সিং। তাহলে এই যে লাভটা করলো তিতাস গ্যাস, পরিশ্রম কার? আউটসোর্সিং এর সমান না? তাহলে সে কি লভ্যাংশ পাবে না? আমি তো লভ্যাংশ এনে লিখি নাই যে স্থায়ী লাগবে, আমার হাতে লেখা, একটা লেখাও পাবেন না যে বলা আছে স্থায়ী শ্রমিক হইতে হবে। বলা আছে কি, যিনি চাকরি করছেন 9 মাস এবং যার ওই অর্থ বছরে 6 মাস, সে লভ্যাংশ পাবে।